আজকের আলোচনাটি ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করব। ছোটবেলা যখন ক্রিকেট মাঠে আমরা ক্রিকেট খেলতে যেতাম, ব্যাট, বল এবং স্টাম্পসের মালিক যে থাকতো তাকে কখনো আউট করা যেত না, অর্থাৎ তাকে আউট করা যাবে না। যদি সে আউট হয় তাহলে সে পরক্ষণে বলে, আমি খেলবো না, আমি বাড়ি গেলাম। গত শেখ হাসিনার যে সরকার 18 বছরের সরকার ছিল, তাকে যদি নির্বাচনের কথা বলা হতো, সে শুধু উন্নয়নের গল্প শোনাতো। ঠিক একইভাবে এই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকারকে যদি নির্বাচনের কথা বলা হয়, ডক্টর ইউনূসের গায়ে গায়ে কাঁপুনি দিয়ে 105 ডিগ্রি জ্বর চলে আসে এবং পরক্ষণে বলতে থাকেন তাকে ডিস্টার্ব করা যাবে না, যদি ডিস্টার্ব করে তবে তিনি পদত্যাগ করবেন। আপনাকে যদি বলা হয় গত 9 মাসে আপনি বাংলাদেশের কোন সংস্কারটা করেছেন, একটা সংস্কারও আপনি করেননি, বরং গত 9 মাসে বাংলাদেশের রাস্তাঘাটের চলমান উন্নয়নের যে কাজগুলো হতো এগুলো সবগুলো বন্ধ আছে। বাংলাদেশ থেকে 1,50,000 অপরাধী যারা গত 18 বছর গুম, হত্যা এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তারা ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। এটা ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকাগুলোর নিউজ। জ্বালানি, কাঁচামাল এবং অর্থের অভাবে গত 9 মাসে প্রায় 3 শতাধিক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। অথচ আপনি গত 9 মাসে 60টি কোম্পানি খুলেছেন এবং এগুলোর কার্যক্রম শুরু করেছেন। এটাই কি আপনার সংস্কার? আপনি একটা রাষ্ট্রের প্রধান, আপনার একটা কোম্পানি হচ্ছে গ্রামীণ কল্যাণ, সে কোম্পানির 666 কোটি টাকা কর আপনি মওকুফ করে দিয়েছেন। আপনার একটি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেটার 400 কোটি টাকা কর মওকুফ করে দিয়েছেন। গত 9 মাসে পুঁজিবাজার থেকে 120,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। আপনি একটা রাষ্ট্রের প্রধান থাকাকালে এই টাকাগুলো কোথায় গিয়েছে? এটা কি আপনার সংস্কার? গত 9 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই 24-25 অর্থ বছরে বাংলাদেশে 80,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। 24-25 অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন বৈদেশিক বিনিয়োগ হয়েছে। অথচ কয়েকদিন আগে আপনি ফলো করে প্রচার করেছেন, বিদেশিদের আপনি ইনভাইট করে বাংলাদেশে এনেছেন, কোটি টাকা খরচ করে তাদের বাংলাদেশে এনেছে, তারা বিশাল একটা ইনভেস্ট করবে। প্রকৃতপক্ষে তারা এই পর্যন্ত $1 ইনভেস্ট করেনি। এবছরে 13 ফেব্রুয়ারি 2025-এ স্টারলিংক অর্থাৎ ইলন মাস্কের স্টারলিংকের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা হয়েছে বাংলাদেশের বিটিআরসি মন্ত্রণালয়ের সাথে, যেটা আমরা জানতাম, কিন্তু প্রথম আলোর একটা প্রতিবেদন আমাদের চরম হতাশ করেছে। আমরা পরবর্তীতে জানতে পারি আসলে এটা বিটিআরসির মন্ত্রণালয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। স্টারলিংকের সাথে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন অর্থাৎ ডক্টর ইউনূসের যে একটি কোম্পানি গ্রামীণ ফোন, সেটার সাথে এটার চুক্তি হয়েছে। বিটিআরসি মন্ত্রণালয়ের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই। ডক্টর ইউনূসের আরেকটি ব্যবসা গ্রামীণ টেলিকমের সমাধান সার্ভিস। সমাধান সার্ভিসটি হচ্ছে ঠিক নগদের মতো ডিজিটাল ওয়ালেটের ব্যবসা করবে। বাংলাদেশ জাতির কোষে ডক্টর ইউনূসের কাছে রবি, একই সময় বেশ কয়েক বছর আগে রবি, বাংলালিংক, টেলিটকের মতো যে একই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো এই সেম ব্যবসা করার জন্য পিএসপি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিল। কিন্তু খুব দুঃখজনকভাবে হলেও ওই অন্যান্য যে টেলিকম ব্যবসাগুলো আছে ওরা এই পিএসপি লাইসেন্সটি পায়নি। কি এমন ক্ষমতার বলে ডক্টর ইউনূসের এই সমাধান সার্ভিসটি সেই পিএসপি লাইসেন্সটি পেয়েছে? ডক্টর ইউনূসের গত 9 মাসের ক্ষমতায় তিনি স্টারলিংক, সমাধান সার্ভিস সহ সর্বমোট 60টি নতুন কোম্পানির কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে আরেকটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, যেটি এই বছর অর্থাৎ 2025 সালের 18 মার্চ অনুমোদন পান।
এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন তারই ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং আরেকজন হচ্ছে তারই আস্থাভাজন লামিয়া মোর্শেদ। ডক্টর ইউনূসের আরেকটি ব্যবসা হচ্ছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস, যার মূল কাজ হচ্ছে জনশক্তি রপ্তানি করা, অর্থাৎ এটাকে আপনারা আদম ব্যবসাও বলতে পারেন। পূর্বে গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা ছিল বাংলাদেশ সরকার, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশ সরকারের যে 25% মালিকানা শেয়ার হোল্ডার সেটা কমিয়ে বাংলাদেশ সরকারের জন্য মাত্র 10% রাখা হয়। অর্থাৎ বর্তমানে গ্রামীণ ব্যাংকের মালিকানার 10% হচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যে অর্থ হারিয়েছে এই অর্থটা পুরোটা গিয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসের পকেটে এবং পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের পকেটে। ডক্টর ইউনূসের আরেকটি প্রতিষ্ঠানের নাম গ্রামীণ কল্যাণ। ডক্টর ইউনূস এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে 666 কোটি টাকা কর ফাঁকি দিয়েছিলেন, যেটা বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দাবি করা হয়েছিল। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর 2024 সাল মানে গত বছরের 4 অক্টোবর হাইকোর্ট কর্তৃক একটি রায় প্রকাশ পায়, যেখানে বলা হয়েছে রাজস্ব বোর্ড কর্তৃক যে 666 কোটি টাকা দাবি করা হয়েছিল, কর ফাঁকি দেওয়ার যে দাবি করা হয়েছিল ডক্টর ইউনূসকে ফেরত দেওয়ার জন্য, সরকারকে দেওয়ার জন্য, সেটা আর দেওয়া লাগবে না। ডক্টর ইউনূসের প্রভাবে হাইকোর্টে যে রায়টি প্রকাশ করেছে এর ফলে সরকার 666 কোটি টাকা রাজস্ব হারালো। ডক্টর ইউনূস তার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য তার আত্মীয় এবং আস্থাভাজনদের সরকারের বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন। যেমন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তারই আস্থাভাজন গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নূরজাহান বেগমকে। আমরা নূরজাহান বেগমের আসলে কি যোগ্যতা আছে এই পর্যন্ত তা খুঁজে পাইনি। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিমের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে উপ প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস রাষ্ট্রীয় পদে থেকে আত্মীয়করণ, এই অর্থনৈতিক সুবিধা নেওয়া, তার ব্যবসাকে সম্প্রসারণ করা, এগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতি বহির্ভূত কাজ। বিশ্বে শান্তিতে নোবেল পেয়েছেন এমন 6 জন ব্যক্তি বর্তমানে জেলে আছেন। যেমন মায়ানমারে একজন, চীনে একজন, চীন বা তিব্বতে একজন, বেলারুশে একজন, ইরানে 2 জন। ডক্টর ইউনূস হচ্ছে বিশ্বের যতজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এর মধ্যে সবচেয়ে সুবিধাভোগী। ডক্টর ইউনূস বাংলাদেশে বিগত যতগুলো সরকার এসেছে সবগুলো সরকারকে ব্যবহার করে তিনি সুবিধা নিয়েছেন এবং তার ব্যবসাকে সম্প্রসারণ করেছেন। শেখ হাসিনার ক্ষমতার 18 বছরে বাংলাদেশে গুম, হত্যা এবং বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। প্রতিবাদ তো দূরের কথা, যখন বাংলাদেশ বিভিন্ন সময়ে বিপদগ্রস্ত হয় তিনি দেশ থেকে বিদেশে চলে যান। বাংলাদেশের যতগুলো বিপ্লব অথবা পরিবর্তন হয়েছে তার মধ্যে কি ডক্টর ইউনূসের কোনোটার মধ্যে ইনভলভ আছে কিনা? ধরুন 69-এর বিপ্লব, 1971 সালের স্বাধীনতার যুদ্ধ। তিনি 1971 স্বাধীনতার যুদ্ধের সময় কোথায় ছিলেন? তার বয়স ছিল তখন 30, অথচ 18 বছর 20 বছরের পুরুষরাও তখন অথবা মহিলারাও তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি তখন কোথায় ছিলেন? এরপর আপনি ধরতে পারেন স্বৈরাচার এরশাদের যে 9 বছর শাসনকাল তিনি কোনো প্রতিবাদ করেননি। 111-এর সময় আপনি ধরুন 111-এর সময় ডক্টর ইউনূসের অবস্থান কোথায় ছিল? বরং 111-এর সময় তিনি এতটা সুবিধাভোগী ছিলেন যে তিনি নতুন একটি দল গঠন করেন। এবং 5ই আগস্ট 2024-এ ডক্টর ইউনূসের কি কোনো অবদান ছিল কিনা? সর্বশেষে ডক্টর ইউনূসের কাছে একটা অনুরোধ থাকবে যে বর্তমানে গণতন্ত্রের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দীর্ঘদিন যাবৎ এই গণতান্ত্রিক যে দলগুলো আছে এগুলোর নেতৃত্ব দিয়ে আসছেন। আপনি কোনো রুলস অথবা জোর করে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। গণতন্ত্র হচ্ছে একটা চর্চার বিষয়। চর্চার মাধ্যমেই গণতন্ত্রকে বিকশিত করতে হয়।